সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। সবাইকে সুস্বাগত। আজকের আলোচনার বিষয় পুরাতন খতিয়ান হতে কিভাবে জমির পরিমাণ জানা যাবে এবং খতিয়ানের ইতিহাস সম্পর্কে আমরা জানব। সম্মানিত সুধী, আমি গোলাম আহাদ মোহাম্মদ এনামুল হক, মাস্টার 10 কম্পিউটার ও গণিত, ভূতপূর্ব অ্যাডভোকেট, বর্তমানে প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা, সিনিয়র শিক্ষক হিসেবে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে কর্মরত আছি। আজকের আলোচনায় যা জানতে পারবো আমরা, বিভিন্ন খতিয়ান চিনতে পারবেন, খতিয়ান হতে প্রাপ্য অংশ বের করতে পারবেন, খতিয়ানের ইতিহাস জানতে পারবেন, জমি পরিমাপ পদ্ধতিও বিভিন্ন একক জানতে পারবেন। বিভিন্ন প্রকার খতিয়ান। সিএস খতিয়ান এর জরিপ 1912 হতে 15 সালের মধ্যে শুরু হয়। এটা দীর্ঘদিন চলে। এই খতিয়ানটি আকারে লম্বালম্বি 2 পৃষ্ঠা বিশিষ্ট। এই খতিয়ানটিকে খতিয়ানের বাইবেল বলা হয়। এটা অত্যন্ত বিশুদ্ধ। আইন আদালতে সিএস খতিয়ানকে খুবই গুরুত্ব দেওয়া হয়। মালিকানার প্রমাণ হিসেবে সিএস খতিয়ানের অত্যন্ত গুরুত্ব রয়েছে। 2 নম্বর এসএ বা পিএস খতিয়ান। এটা এসএ স্টেট একুইজিশন, স্টেট সেটেলমেন্ট, পিএস পাকিস্তান সেটেলমেন্ট খতিয়ান। এটা 1961-62 সালে ছাপা হয়। এই খতিয়ানটি জমিদারি 1952 সালে জমিদারি উচ্ছেদ প্রজাস্বত্ব আইন জারি হওয়ার পর একটা সংশোধিত খতিয়ান আকারে তৈরি করা হয়। এটা সরাসরি জরিপের মাধ্যমে এই খতিয়ানটি করা হয়নি। এটা মূলত জমিদারি প্রথা রহিত হওয়ার ফলে জমিদারের নামের স্থলে প্রজার নাম দিয়ে এই খতিয়ানটি করা হয়। তবে এই খতিয়ানটি যেহেতু সরেজমিন খতিয়ান নয়, এই জন্য এটার তেমন গ্রহণযোগ্যতা নেই। 3 নম্বর আরএস খতিয়ান। আরএস খতিয়ান আরএস রিভিশনাল সার্ভে খতিয়ান, আকারে লম্বালম্বি, পোর্টিল 2 পৃষ্ঠা। এই খতিয়ানটির আইনগত মূল্য রয়েছে খুবই। এটা অনেকটা বিশুদ্ধ। এই খতিয়ানটিতে এসএ খতিয়ানে যেই ভুল ত্রুটি ছিল সেগুলো দূর করে সরেজমিনে গিয়ে এই খতিয়ানটি করা হয়েছে। 4 নম্বর এমআরআর খতিয়ান, ত্রুটিযুক্ত খতিয়ান। এই খতিয়ানটি অনেকটা ত্রুটিযুক্ত বলে এমআরআর খতিয়ানটির গ্রহণযোগ্যতা তেমন নেই। তারপর বিএস বা বিআরএস খতিয়ান। এই খতিয়ানটি বাংলাদেশ আমলেই হয়েছে। বর্তমানে বিএস খতিয়ান ছাড়া কোনো জায়গা জমির ক্রয় বিক্রয় হয় না। এই খতিয়ানটি ল্যান্ডস্কেপ আকারের, অর্থাৎ এটা উপরে নিচে খাটো, পাশাপাশি দীর্ঘ, বাংলাদেশ আমলে চালু। 6 নম্বর দিয়ারা খতিয়ান। দিয়ারা মানে দরিয়া থেকে, দিয়ারা সমুদ্র উপকূল সংলগ্ন ভূমি জরিপ করার জন্য এই দিয়ারা জরিপটি করা হয়েছে। এটা সম্প্রতি চকরিয়া, সাহার বিল, পূর্ব বড়বেলয় দিয়ারা জরিপ করা হয়েছে। শিকস্তি পয়স্তি জমির কারণে জমির প্রকৃতির অনেক পরিবর্তন হওয়ায় দিয়ারা জরিপটি করা হয় দরিয়া সংলগ্ন এলাকায়। এখন আমরা বিভিন্ন খতিয়ান চিনব। সাধারণত সিএস বা ক্যাডাস্ট্রাল সার্ভে, এই সিএস খতিয়ানটি সবচেয়ে গুরুত্বপূর্ণ দলিল। এই খতিয়ানটি 2 পৃষ্ঠা বিশিষ্ট। এটা উপরে নিচে লম্বা, পাশাপাশি খাটো, অর্থাৎ এটা পোর্টেল টাইপের। এই খতিয়ানটিতে প্রথমে যার নাম অত্রসত্ত্বের বিবরণ
এই যে অত্যাসত্ত্বের বিবরণের যেই নাম থাকে এটা মূলত জমিদারের নাম। এখানে এটা তেমন গুরুত্ব বহন করে না। এই নিচের অংশে ১ম পৃষ্ঠার নিচের অংশে যার নাম থাকে কিনু মাঝি, এই যে অত্যাসত্ত্বের পরিমাণ উনি মূলত রায়তি সত্ত্ব, উনি জমির মালিক এবং এই যে শেষ কলামে এখানে এ যদি এই নাম আর এই নাম মিলে যায় তাহলে এই মালিকানা নিয়ে কোনো সন্দেহ নেই। তো এই যে ২য় পৃষ্ঠার মধ্যে এখানে দাগ নাম্বার, জমির পরিমাণ এগুলো থাকে। তা আমরা সাধারণত সিএস খতিয়ানকে খতিয়ানের বাইবেল বলা হয়। এইজন্য আইন আদালতে এই খতিয়ানটিকে খুবই গুরুত্ব দেওয়া হয়। সিএস খতিয়ান চিনার আরেকটা গুরুত্বপূর্ণ লক্ষণ হলো এখানে বাংলা ইংরেজিতেই লেখা থাকে। এরপরে যেই খতিয়ান এটা হলো পিএস খতিয়ান। এই পিএস খতিয়ানটির তেমন গ্রহণযোগ্যতা নাই। পিএস বা এসএ খতিয়ান এটা আমি আলোচনা করছি না। আমাদের এরপরে হলো এটা হলো আরএস খতিয়ান। আরএস খতিয়ানটি খুবই গুরুত্বপূর্ণ। আরএস খতিয়ানটিও উপরে নিচে লম্বা, পাশাপাশি খাটো, অর্থাৎ এটাও পোর্ট্রেল টাইপের খতিয়ান। এই খতিয়ানটিও ২ পৃষ্ঠা বিশিষ্ট। এখানে অত্যাসত্ত্বের বিবরণে যার নাম লেখা থাকে তিনি জমির মালিক। তারপরে এখানে দাগ নাম্বার, তারপর জমির শ্রেণী, তারপরে এখানে জমির পরিমাণ এগুলো দখল সম্পর্কিত বক্তব্য লেখা থাকে। এরপরে আমরা দেখব এটা হলো একটা বিএস খতিয়ান। এই বিএস খতিয়ানটি সাধারণত উপরে নিচে খাটো, পাশাপাশি প্রশস্ত, অর্থাৎ এটা ল্যান্ডস্কেপ টাইপের বাংলাদেশ আমলের খতিয়ান। এই খতিয়ানটিতে সাধারণত প্রাচীন আমলে আনা, গন্ডা, কড়া, কান্তি, তিল এভাবেই জমির পরিমাণ লেখা থাকে। এইজন্য এই আনা, কান্তি, কড়া, তিল এগুলো সম্পর্কে আমি পরে বিস্তারিত আলোচনা করব। এই খতিয়ানটি ছাড়া এখন বর্তমানে জাগা জমির বেচা বিক্রি হয় না। এইজন্য বিএস খতিয়ানে মালিকানার নাম থাকা অবশ্য দরকার। তাহলে এখন আমরা দেখব বিএস খতিয়ান বিভিন্ন কারণে আমরা মালিকানার পরিবর্তন হয়। বিএস খতিয়ান করার পর মালিকানার পরিবর্তন হলে আমরা এসিল্যান্ড অফিসে গিয়ে মিউটেশন মামলা বা নামজারি খতিয়ান করতে পারি। এটা একটা নামজারি খতিয়ান। এই নামজারি খতিয়ানে সাধারণত একটা নতুন খতিয়ান নম্বর দিয়ে যেই বিএস খতিয়ান থেকে আগত সেটা এখানে লেখা থাকে। এই যে এখানে লেখা আছে ৪২৭ নম্বর খতিয়ান থেকে আগত ৮০০৫। এখানে ব বাট্টা দাগ দেওয়া হয়। এই যে এখানে জমির অংশ, তারপর জমির শ্রেণী, টিলা এভাবে বিবরণ থাকে। তবে এই খতিয়ানটি আমরা সবাই চিনি। এখানে শুধু সমস্যা হলো পুরাতন আনা, গন্ডা, কড়া, ক্রান্তি, তিলেই অংশগুলো লেখা। এগুলো নিয়ে আমি একটু পরেই আলোচনা করছি বিস্তারিত। এটা হলো লেটেস্ট একটা নামজারি খতিয়ান। তবে এখন নামজারি খতিয়ানে এখানে একটা গুরুত্বপূর্ণ অংশ নিয়ে আলোচনা করছি। সেটা হচ্ছে এই খতিয়ানে যেমন এখানে প্রথমে খতিয়ান নম্বর নামজারি মাধ্যমে যেই খতিয়ানটি করা হয়েছে ৪২০৬, তাহলে এখানে এই যে প্রথম কলামে লেখা থাকে মালিক, কৃষি প্রজা, ইজারাদারের নাম ও ঠিকানা। এখানে নাম ঠিকানা থাকে। তারপর এখানে অংশ ১ মানে সম্পূর্ণ অংশ, রাজস্ব, তারপরে দাগ নাম্বার, এখানে দাগ নাম্বার ৪৫-২০ লেখা আছে। জমির শ্রেণী, এই যে জমির শ্রেণীতে নাল, টিলা হলে টিলা, তারপর বিটা হলে বিটা এভাবে লেখা থাকে। তারপর দাগের মোট পরিমাণ, অর্থাৎ খতিয়ানে যেই দাগ প্রত্যেক জমিকে এক একটা দাগ নম্বর দিয়ে চিহ্নিত করা হয় সেই মোট পরিমাণ ১ একর ১০ শতক। দাগের মধ্যে অত্র খতিয়ানের অংশ, অর্থাৎ যার নামে খতিয়ান তার অংশটা এখানে উল্লেখ থাকে। তারপর এখানে অংশ অনুযায়ী জমির পরিমাণ, পরিমাণের মধ্যে এখানে গুরুত্বপূর্ণ একর, শতক। এই যে এখানে একটা জিনিস, এই যে একরের ঘরে যত একর সেটা থাকে, আর শতাংশের ঘরে যেটা থাকে এটা যদি ৬০ ডিজিট বা ৪ অঙ্ক হয় তাহলে ১০০ দিয়ে ভাগ দিয়ে
যত হবে তত শতাংশ। যেমন এখানে 4টা অঙ্ক আছে, 1, 2, 3, 4, 1650। তাহলে এটাকে 100 দিয়ে ভাগ দিলে 16.50। তাহলে এখানে 16.5 শতক, অর্থাৎ 16.5 শতক জায়গা। তাহলে এইখানে এই যে জায়গায় দিয়ে অনেকে এখান থেকে জায়গার পরিমাণটা জানতে পারে না। শতাংশে যত অঙ্ক থাকবে, এখানে 4টা অঙ্ক থাকলে 100 দিয়ে ভাগ দিতে হবে, 3টা অঙ্ক থাকলে 10 দিয়ে ভাগ দিতে হবে। ভাগ দিয়ে যত পাবো তত শতাংশ বা শতক জমির পরিমাণ। তাহলে এখানে আমি আবার উল্লেখ করছি, এখানে 1650 আছে, তাহলে 4টা অঙ্ক আছে শতাংশ করে, এই জন্য 100 দিয়ে ভাগ দিয়ে আমাকে কত শতক জমি সেটা নির্ধারণ করতে হবে। তাহলে এখানে এটাকে 100 দিয়ে ভাগ দিলে 16.5, অর্থাৎ 16.5 শতক জায়গা। আমরা জানি 1 শতকে 3 করা, তাহলে 3 দিয়ে গুণ দিলে কত করা জমি এটা বের হয়ে যাবে। তারপর আগত খতিয়ান, এই খতিয়ানটা কোথায় থেকে আসছে? এইভাবে লেটেস্ট নামজারি খতিয়ানে এই আমাদের যে গুরুত্বপূর্ণ শতাংশের ঘরে যত অঙ্ক থাকবে, 3 অঙ্ক থাকলে 10 দিয়ে ভাগ, 2 অঙ্ক থাকলে তত শতকই। এখানে যদি 2টা অঙ্ক থাকে, যেমন 16 থাকতো, তাহলে 16 শতকই আমরা ধরে নিতাম। আর যেহেতু এখানে 4টা অঙ্ক আছে, এই জন্য 100 দিয়ে ভাগ, যদি 3টা অঙ্ক থাকে 10 দিয়ে ভাগ, আর যদি 2টা অঙ্ক থাকে তত শতক। এই কটাতে আমাদের গুরুত্ব দিতে হবে। এখন আমরা দেখব এই যে পুরাতন খতিয়ান লেখার কতগুলো চিহ্ন, এই চিহ্নগুলো আমাদের খেয়াল করতে হবে। এই যে 1 আনা, এভাবে একটা আঁক টেনে একটা বিন্দু দিয়ে 1 আনা, এভাবে এই 2-এর মতো দিয়ে এভাবে 2 আনা, তারপর একটু দিয়ে এভাবে এটা 3 আনা, তারপর একটা সোজা লাইন টেনে একটা বিন্দু, এটা হলো 4 আনা। এখানে 4 আনার পাশে 1 আনা দিলে 5 আনা, তারপর 4 আনার পাশে 2 আনা দিলে 6 আনা, 4 আনার পাশে 3 আনা দিলে 7 আনা, 2টা 4 আনা, এই যে 4, 4, এটা 8 আনা। এই 8 আনার পাশে 1 আনা 9 আনা, 8 আনার পাশে 2 আনা 10 আনা, এই যে 2টা, একটা 4 আনা 4 আনা, 3 আনা 11 আনা, এভাবে 3টা আঁক এই যে এভাবে দিয়ে একটা কোনাকুনি, এই যে এটা একটু ভুল হয়েছে, এটা একটা দেখা যাচ্ছে না, এটা হলো 12 আনা। এভাবে 2টা আঁক দিয়ে এটা কোনাকুনি যোগ করে দিয়ে, তাহলে এখানে 12 আনা, 1 আনা 13 আনা, তারপর এই যে 4 আনা 4 আনা 8 আনা, এই যে 12 আনা, এখানে একটা 2 আনা 14 আনা, এখানে 12 আনার সাথে 3 আনা দিয়ে 15 আনা, তারপর 1। তারপর এখানে খতিয়ান লেখার জন্য যেই জিনিসগুলো, এই যে আনা, আনার চিহ্নগুলো আমাদের জানতে হবে। এরপরে 1 গন্ডা, 1 দিয়ে 1 গন্ডা, এভাবে একটা দাগ দিলে 1 কড়া, এভাবে একটা স্ল্যাশ চিহ্নের মতো দিয়ে দিলে 1 ক্রান্তি, তারপর 1 দিলে 1 তিল। অর্থাৎ অঙ্ক প্রথমে যদি অঙ্ক যেটা থাকে সেটাকে গন্ডা ধরতে হবে, শেষের অঙ্কটাকে তিল ধরতে হবে। মানে খতিয়ানে যখন আমাদের বিএস খতিয়ানে এগুলা আনা গন্ডায় লেখা হয়, তখন প্রথমে যদি যে অঙ্কটা থাকে সেটাকে গন্ডা, শেষের অঙ্কটাকে তিল ধরতে হবে। আর এলেন চিহ্ন দিলে এটা ভগ্নতা। আমরা জানি এখানে এই এককগুলো আমাদের মুখস্থ করতে হবে। যেমন 20 তিলে 1 ক্রান্তি, 3 ক্রান্তিয়ে 1 কড়া, 4 কড়ায় 1 গন্ডা, 20 গন্ডায় 1 আনা, 16 আনায় 1 টাকা বা সম্পূর্ণ সম্পত্তি। তাহলে 20 তিলে 1 ক্রান্তি, 3 ক্রান্তিয়ে 1 কড়া, 4 কড়ায় 1 গন্ডা, 20 গন্ডায় 1 আনা, 16 আনায় সম্পূর্ণ সম্পত্তি। এইটাই মানে পুরাতন ভাবে খতিয়ান লেখায়। এখন আমরা কিভাবে অংশ বের করব সেটা জানব। এখানে আমি একটা অংশে দেখাচ্ছি। এখানে মোট সম্পত্তি, এই যে দেখা যাচ্ছে যে এটা মোহাম্মদ হোসেনের অংশ। মোহাম্মদ হোসেনের অংশ এখানে 2 আনা 13 গন্ডা, এই যে মোহাম্মদ হোসেনের অংশ 2 আনা 13 গন্ডা 1 কড়া 1 ক্রান্তি। তাহলে এখানে শেষে আছে ক্রান্তি। তাহলে এইগুলা সবগুলোকে ক্রান্তিতে নিয়ে যেতে হবে। তাহলে ক্রান্তিতে নিয়ে গেলে 1 আনা সমান আমরা জানি 20 গন্ডা। তাহলে 2 আনা সমান, এখানে এই যে 2 আনা আছে, তাহলে 1 আনা সমান আমরা যেহেতু 20 গন্ডা জানি, তাহলে 2 আনা সমান 20 গুণ 2
সমান 40 ঘন্টা। তাহলে 40 ঘন্টা পেলাম। আগে আছে এখানে 13 ঘন্টা। তাহলে 40 ঘন্টার সাথে 13 ঘন্টা যোগ করলাম 53 ঘন্টা। এখন এই 53 ঘন্টাকে আমরা কড়ায় নিয়ে যাব। আমরা জানি ১ ঘন্টা সমান ৪ কড়া। তাহলে 53কে ৪ দিয়ে গুণ দেব। তাহলে 56 ঘন্টা সমান 53 গুণ ৪ সমান ২১২ কড়া। আগে থেকে একটা কড়া আছে সেটা যোগ দিলাম। তাহলে ২১৩ কড়া পেলাম। এখন আবার ১ কড়া সমান আমরা জানি ৩ ক্রান্তি। তাহলে ২১৩ কড়াকে ২১৩কে ৩ দিয়ে গুণ দিলাম। তাহলে ৬৩৯ করা হলো। আগে থেকে ১ কড়া আছে। তাহলে এখানে ৬৪০ ক্রান্তি হয়ে গেল। কড়াকে কান্তিতে রূপান্তর করলাম। তাহলে এখন আমরা জানি মোট ১ আনা সমান আবার ৩৮৪০ ক্রান্তি। তাহলে মোট সম্পত্তিকে ৩৮৪০ দিয়ে ভাগ দিয়ে এখন আমরা এই যে ৬৪০ ক্রান্তি পেয়েছি সেটা দিয়ে গুণ দেব। তাহলে এখানে মোহাম্মদ হোসেনের অংশ হলো ১.৭৫ একর। তাহলে আমি আবার রিপিট করতেছি। প্রথমে এখানে সর্বনিম্ন যে এককে থাকবে, যেমন এখানে এই যে মোহাম্মদ হোসাইনের অংশে ওনার সর্বনিম্ন হলো ১ ক্রান্তিতে আছে। তাহলে সবগুলোকে ক্রান্তিতে রূপান্তর করে নিতে হবে। অর্থাৎ আনাকে প্রথমে গণ্ডায় নিতে হবে, গণ্ডাকে কড়ায় নিতে হবে, কড়াকে ক্রান্তিতে নিতে হবে। এখানে যদি তিল থাকতো তাহলে সবগুলোকে তিলিয়ে নিয়ে যেতে হবে। তাহলে আমরা জানি আবার ১ আনাকে আমরা যখন ক্রান্তিতে নিয়ে যাব তখন ৩৮৪০ ক্রান্তি পাবো। এখন মোট সম্পত্তিকে ৩৮৪০ ক্রান্তি দিয়ে ভাগ দিয়ে ওই আমরা এখন ওর অংশগুলোকে যে ক্রান্তিতে রূপান্তর করতে ৪৪০ এটা দিয়ে গুণ দেবো। ঠিক তেমনি এখানে যদি তিল থাকতো তাহলে সবগুলোকে তিলে নিয়ে যেতাম। অর্থাৎ এখানে আমরা জানি যে ২০ তিলে ১ ক্রান্তি, তাহলে এখানে ২০ দিয়ে গুণ দিতাম। গুণ দিলেই আমাদের অংশ পরিমাপ হয়ে যেত। এভাবেই আমরা অংশের পরিমাপ করতে পারি। এখন আমাদের এখানে এই যে ভূমির একটি জমির পরিমাণ, এই যে এখানে আমরা জানি জমির দৈর্ঘ্য প্রস্থ মেপে কিভাবে সাধারণত আমাদের জমির ক্ষেত্রফল অনেক সময় বের করতে হয়। তাহলে জমির দৈর্ঘ্য বরাবর আমরা যদি ৪ টা মাপ নিই, যেমন এই যেখানে দৈর্ঘ্য, তাহলে ৪ টা দৈর্ঘ্য যোগ করে ৪ দিয়ে ভাগ দিয়ে গড় দৈর্ঘ্য। প্রস্থ বরাবর ৪ টা মাপ নিয়ে ৪ টা প্রস্থ যোগ দিয়ে ৪ দিয়ে ভাগ দিয়ে গড় প্রস্থ পেলাম। এখন দৈর্ঘ্য প্রস্থ গড় দৈর্ঘ্য গড় প্রস্থকে গুণ দিলে এই যে ফুটে যদি আমরা নিই এই যে দৈর্ঘ্য প্রস্থ, তাহলে গুণ দিলাম। এখানে যেমন দৈর্ঘ্য আছে ১৮৩ ফুট এবং প্রস্থ আছে ৯০ ফুট। তাহলে এগুলো গুণ দিয়ে ১৬,২০০ বর্গফুট পেলাম। আবার আমরা জানি ১% সমান ৪৩৫.৬ বর্গফুট। এটা মনে রাখতে হবে আমাদের। ১% সমান ৪৩৫.৬ বর্গফুট। তাহলে আমরা দৈর্ঘ্য প্রস্থকে ফুটে নিয়ে দৈর্ঘ্য প্রস্থ গুণ করে যেই বর্গফুট পাবো সেটাকে ৪৩৫.৬ দিয়ে ভাগ দিলে যত পাবো তত শতাংশ বা শতক পেয়ে যাব। তো আমরা জানি ১ একরে ৪০ শতক, না ১ একরে ১০০ শতক। আবার আমাদের দেশীয় এক কানি যেটা বলি সেখানে ৪০ শতক। ৪০ শতকে ১ কানি, অর্থাৎ ১ একরে ১০০ শতক। আবার আমরা জানি শতকের আমাদের আরো একটু ১ শতকে ২ ঘন্টা। ৪০ ঘন্টা, ১ কানিতে ৪০ ঘন্টা। এই যে এখানে কতগুলো একক আছে এগুলো আমাদের কাজের জন্য। এই যে ৪০ শতক সমান ১ কানি বা ২০ ঘন্টা। তাহলে ২ শতকে ১ ঘন্টা, ১ শতক সমান ২ কড়া। আবার আমাদের চট্টগ্রাম বা কক্সবাজার অঞ্চলে ১০০ শতক সমান ৩ কড়া ধরা হয়। তাহলে এই যে এই জমির এই এককগুলো জানলে আমাদের জমির পরিমাণ বের করতে কোনো সমস্যা হবে না। এবং আজকে ধৈর্য ধরে এই আমার বক্তব্যটি শোনার জন্য খতিয়ান সম্পর্কিত সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। খোদা হাফেজ।